Hello students, hello viewers, welcome everybody to my YouTube channel Government Job Windows. একদম নতুন চ্যানেল আমার, এটা গভর্নমেন্ট জব যারা অ্যাসপায়ারেন্টস তাদের জন্য একটা প্ল্যাটফর্ম, তাদের জন্য একটা মোটিভেশনাল চ্যানেল এবং টিউটোরিয়াল এবং গাইডেন্স। গত সপ্তাহে আমার ফার্স্ট ভিডিও আমি আপলোড করেছিলাম রিগার্ডিং জেনারেল স্টাডিজ। হোয়াট আর দ্য টপিকস উই শুড স্টাডি ইন জেনারেল স্টাডিজ। আজকের বিষয় হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর গভর্নমেন্ট জবস, স্পেশালি গ্রুপ সি ক্যাডারে ক্যালকাটা হাইকোর্টে যে কটা রিক্রুটমেন্ট হয়, স্পেশালি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে অনেকগুলো সেগমেন্টে আলোচনা থাকবে, তোমরা ধাপে ধাপে দেখবে, কিন্তু পুরোটা দেখতে হবে। পুরোটা না দেখলে কিন্তু মিস করবে, কেটে দেখবে না, ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে না। পুরোটাই ইনফরমেটিভ, তোমাদের কাজে লাগবে। এইগুলো না জানলে কিন্তু শুধু ফর্ম ফিল আপ করলাম, পরীক্ষায় বসলাম, গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেলাম, এটা কিন্তু মোটেই না। ইউ শুড ফলো দ্য রুলস। আমি যেটা বলবো পুরো ভিডিওটা তোমরা দেখো। যারা গভর্নমেন্ট জব অ্যাসপায়ারেন্টস তাদের কিভাবে প্রিপারেশন করতে হবে সেটা তো বলবোই। তার আগে যারা পরীক্ষা দিতে চাইছো বা গভর্নমেন্ট সার্ভিস পেতে চাইছো তারা কিছু মিস্টেক করে ফেলে। হোয়াট আর দ্য কমন মিস্টেকস কমিটেড বাই দ্য জব অ্যাসপায়ারেন্টস? বা যারা ফর্ম ফিল আপ করছে তারা কি মিস্টেক করে ফেলে? শুধু ফর্ম ফিল আপের মিস্টেকের কথা না, প্রিপারেশনের আগেই কিছু মিস্টেক করে ফেলে। হোয়াট আর দোজ মিস্টেকস? দ্য ফার্স্ট মিস্টেক, ইউজুয়ালি স্টার্ট প্রিপারেশন আফটার পাবলিকেশন অফ নোটিফিকেশন। অর্থাৎ কোনো একটা বিশেষ পরীক্ষা নোটিফিকেশন দেখলো, তারপরে ফিল আপ করার পরে জানতে পেরে স্টার্ট করছে, পড়া শুরু করছে। আমি ধরে নিলাম যে ক্যালকাটা হাইকোর্টের কথাই বলি, যে নোটিফিকেশন বেরোলো। এবারে বেরোনোর পরে তুমি যতটা টাইম পাবে, জবে পরীক্ষা হবে যদি 6 মাস পরে হয়, তুমি যদি আরও 1 বছর আগে শুরু করো নোটিফিকেশন বেরোনোর আগে, তুমি অনেকটা বেশি, ইউ উইল গেট দ্য এক্সট্রা টাইম ফর প্রিপারেশন। অর্থাৎ অনেক আগে থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। এটা হচ্ছে মিস্টেক, যে ইউজুয়ালি দ্য স্টুডেন্টস স্টার্ট প্রিপারেশন আফটার পাবলিকেশন অফ নোটিফিকেশন। কোনো সময় আমি দেখেছি যে কেউ অ্যাডমিট কার্ড বাড়িতে এসছে, তারপরে সিলেবাসের জন্য জিজ্ঞেস করছে যে স্যার কি পড়তে হবে এই পরীক্ষাটার জন্য। সেদিনকে একটা পরীক্ষা ছিল, তো একটি ছেলে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে স্যার কি বিষয়ে পড়তে হবে। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে তারা জিজ্ঞেস করছে। এটা কমন মিস্টেক, ফার্স্ট মিস্টেক। সেকেন্ড মিস্টেক, জেনারেলি ডু নট রিড দ্য এন্টায়ার নোটিফিকেশান। যে কোনো পরীক্ষার একটা বিজ্ঞপ্তি বেরোয়, সেই পুরো বিজ্ঞপ্তিতে গাইডলাইন থাকে, পরীক্ষায় কটা পেপার থাকবে, সিলেবাস কোনো সময় নাও দিতে পারে, অন্তত ডিউরেশন অফ টাইম, নেগেটিভ মার্কিং, এলিজিবিলিটি। সাপোজ কোনো পরীক্ষায় বলে দিল যে প্রত্যেকটা পেপারে 40% পেতেই হবে, সেইগুলো তোমাকে ফলো রাখতে হবে, পুরো নোটিফিকেশনটা তোমাকে পড়তে হবে। থার্ড মিস্টেক, অনেকেই আমরা করি যে কোনো একটা পরীক্ষায় দেখছি যে কম ভ্যাকান্সি আছে, মানে অল্প সংখ্যক লোক মানে নেবে ভ্যাকান্সি অনুযায়ী তো আবেদন করতে হয়। সেই কম ভ্যাকান্সির ক্ষেত্রে আমরা ফর্ম ফিল আপ করিই না। এটা একটা বড় মিস্টেক। তোমাকে একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। সাপোজ ধরো আইএএস একটা পরীক্ষা, জানো যে ইউপিএসসি কন্ডাক্ট করে। আইএএস পরীক্ষায় ধরো 500 ভ্যাকান্সি আছে, 500 ভ্যাকান্সি। ধরো অ্যাপ্লাই করেছে 5 লাখ ক্যান্ডিডেট, তাহলে পার্সেন্টেজ কত আসবে বলতে পারবে? পার্সেন্টেজ আসবে হচ্ছে 0.1%। আর একটা এক্সাম্পল দিচ্ছি, কম্প্যারিজনটা তাহলে করে নিতে পারবে। ধরো আর একটা পরীক্ষা আছে, সেইটায় ভ্যাকান্সি আছে ধরো 200 পোস্ট, ভ্যাকান্সি ধরো 200 পোস্ট আছে ভ্যাকান্সি 200 পোস্ট। ধরো অ্যাপ্লাই করলো 1 লাখ লোক। কেন? যেহেতু কম ভ্যাকান্সি, লোকের জেনারেল টেন্ডেন্সি হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করবো না, সুতরাং নাম্বার অফ অ্যাপ্লিকেশন বা নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস কম হবে, 1 লাখ হবে। সেই ক্ষেত্রে পার্সেন্টেজ কত আসবে? 0.2%। তাহলে বুঝতে পারছো যে প্রথম ক্ষেত্রে ভ্যাকান্সি বেশি,
কিন্তু প্রবাবিলিটি অফ সাকসেস অনেক কম 0.1, আর এটা প্রবাবিলিটি অফ সাকসেস অনেক বেশি 0.2. So this is the third mistake committed by the job aspirants. They do not apply to the post with less vacancies. Fourth mistake committed by the job aspirants. চতুর্থ মিস্টেক, আমাদের মনের একটা প্রত্যেকেরই ধারণা আছে যে ভালো কিছু যদি কাউকে বলে দিই তাহলে সেইটা হবে না। তো এই ব্যাপারে একটু বলি যে এই যে ডু নট ডিসক্লোজ বা ডিসকাস অ্যাবাউট দ্য এক্সামিনেশন হুইচ ইউ উইল অ্যাপিয়ার উইথ এনিওয়ান, এই কনসেপ্টটা একদিকে ঠিক, কিন্তু আমি বলবো যে ট্রাই টু ডিসকাস অ্যাবাউট ইউর এক্সামিনেশন উইথ পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ বলতে কি বোঝানো হয়? পিয়ার গ্রুপ মানে হচ্ছে সহপাঠী। ধরো তোমার কোনো বন্ধুও পরীক্ষা দেবে, সেও তোমাকে বলেনি, অর্থাৎ একই গ্রুপের যারা পরীক্ষা দিতে চাও তাদের মধ্যে ডিসকাশনটা দরকার, বা যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের সাথে একটু ডিসকাশন দরকার, কেননা তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে বা কিভাবে স্টাডি করতে হবে। সুতরাং ডিসক্লোজ বা ডিসকাস যে করছো না, এইটা কনসেপ্টটা ভুল। যারা পিয়ার গ্রুপের সাথে আছো তাদের সাথে তোমাকে কনসাল্ট বা ডিসকাস করতে হবে। ফিফথ মিস্টেক, পড়লাম অনেক কিন্তু কোনো রকম মক টেস্ট দিচ্ছি না আমি, অর্থাৎ সময় মতন আমি শেষ করতে পারবো কি না। ধরো 100 নম্বরের অঙ্ক আছে, আমাকে 50 মিনিটে বা 60 মিনিটে করতে হবে, তো সেইটা যদি তুমি মক টেস্ট না দাও তুমি কখনো সেটা কিন্তু প্র্যাকটিস যদি না করো তুমি কিন্তু সময় মতন শেষ করতে পারবে না। তোমাকে অ্যারিথমেটিক, জিকে, জিআই টোটালটাই তোমাকে মক টেস্ট দিতে হবে। তো মক টেস্টের ব্যাপারে আমার পরবর্তী ভিডিও থাকবে। সিক্সথ পয়েন্ট, এটাকে মিস্টেক বলবো না, সিক্সথ পয়েন্ট এটা, অনেকেই হার্ড স্টাডি করে। হার্ড স্টাডি মানে খুব পড়ে, কিন্তু খুব পড়লে কিন্তু সাকসেস যে পাবোই কোনো গ্যারান্টি নেই। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্মার্ট স্টাডি। স্মার্ট স্টাডি বলতে কি বোঝানো হয়? স্মার্ট স্টাডি বলতে বোঝানো হয় কিছু স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে পড়াশুনো করতে হবে। স্মার্ট স্টাডির ব্যাপারেও আমি পরবর্তীকালে বলবো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইত্যাদি এইসব নিয়ে আলোচনা আমার থাকবে। তো এই গেল হচ্ছে প্রিপারেশন করার আগে আমাদের যে কমন মিস্টেক্স, সেই কমন মিস্টেক্সগুলো আমরা যদি অ্যাভয়েড করে চলি তাহলে কিন্তু আমাদের সাকসেস রেট অনেকটা বেড়ে যাবে। তো আজকের আমাদের টপিক ছিল হাউ টু প্রিপেয়ার ফর গভর্নমেন্ট জব এক্সামিনেশন। তার মধ্যে আজকে আমি সিলেক্ট করেছি ক্যালকাটা হাইকোর্টের এক্সামিনেশন, যেটা কন্ডাক্ট করে ক্যালকাটা হাইকোর্ট গ্রুপ সি ক্যাডারে, গ্রুপ ডি ক্যাডারেও করে, তো সেই ব্যাপারে আলোচনা করব। ক্যালকাটা হাইকোর্টের গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারে আলোচনা করব। তো এইটা আজকে টপিকটা আমি বাছলাম কেন, যে ক্যালকাটা হাইকোর্টে রিক্রুটমেন্টের ব্যাপারে আমি আলোচনা করব, তার একটা কারণ আছে। কারণটা তোমাদের প্রমাণ দিয়ে বলছি, তোমরা এটাকে অ্যানালাইসিস করবে যে কেন ক্যালকাটা হাইকোর্ট দিয়ে আমি শুরু করলাম। দেখো বিগত বছরের স্ট্যাটিস্টিক্স থেকে আমরা বুঝতে পারি, দেখো প্রথম আমি বেশি দূর পেছনে যাচ্ছি না, 1990 সাল থেকে 1990-তে পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল, তারপরে 1997-এ কন্ডাক্ট হয়েছিল, তারপরে 2000-এ কন্ডাক্ট হয়েছিল, 2001-এ কন্ডাক্ট হয়েছিল, 2004-এ কন্ডাক্ট হয়েছিল, 2007-এ কন্ডাক্ট হয়েছিল, 2011-এ কন্ডাক্ট হয়েছিল, 2015-এ কন্ডাক্ট হয়েছিল, লাস্ট কন্ডাক্ট হয়েছিল 2019। দেখো এই ইয়ারগুলো দেখো ভালো করে, ইয়ারগুলো ফলো করো। দেখো 90-র পরে 97, 7 বছরের গ্যাপ, কোনো রিক্রুটমেন্ট হয়নি। 97-এর পরে 2000, 2000-এর পরেই 2001, 2001-এর পরেই 2004। দেখো গ্যাপ, রিক্রুটমেন্টের গ্যাপটা ফলো করো, 1 বছর, তারপরে 3 বছর, তারপরে আবার 3 বছর, তারপরে 4 বছর, এখানে 4 বছর, এখানেও 4 বছর। বর্তমানে আমি তোমাদের বলি যে আমি ক্যালকাটা হাইকোর্টেই এখন সার্ভিস করি, অ্যাপিলেট সাইডে। প্রচুর ভ্যাকান্সি কিন্তু আছে এবং রিক্রুটমেন্ট কিন্তু খুব শীঘ্রই হবে, অর্থাৎ এটা 2021 সাল চলছে, 2021। তাহলে আমাদের এটা ভাবতে হবে যে এই নোটিফিকেশানটা বেরিয়েছিল 2018-তে, 2018-এ এই নোটিফিকেশানটা বেরিয়েছিল, 2019-এ পরীক্ষা কন্ডাক্ট টোটাল প্রসেস হয়েছে। পরীক্ষার ব্যাপারে বলবো কটা ধাপে পরীক্ষা হয়। 2018-তে নোটিফিকেশান হয়েছে। তোমরা ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট আমি লিখে দিচ্ছি ওপরে, ফলো করো।
www. সব স্মল লেটারে ক্যালকাটা হাইকোর্ট, সব স্মল লেটার, কোনো স্পেস নেই, ক্যালকাটা হাইকোর্ট .gov.in. দিস ইজ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে যাবে, নোটিফিকেশন নাম্বার 5442 RG ডেটেড 20/12/2018, অর্থাৎ 2018 সালের নোটিফিকেশন তোমরা ওয়েবসাইট খুললেই পেয়ে যাবে। এই নোটিফিকেশন অনুযায়ী এই ভ্যাকান্সি বেরিয়েছিল ফর 200 ভ্যাকান্সিজ। আমি আবারও বলছি, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু নিয়মিত নোটিফিকেশন দেয় তাদের ভ্যাকান্সি ফিল আপ করার জন্য, এবং 2018-তে যে নোটিফিকেশন বেরিয়েছিল, ভেরি হাই প্রবাবিলিটি যে খুব শীঘ্রই আবার নোটিফিকেশন বেরোবে। সুতরাং আমি যে প্রথম মিস্টেক বলেছিলাম যে নোটিফিকেশন বেরোনোর পরে আমরা পড়া শুরু করি, তাহলে আমাদের ইনটিউশন কি, আমাদের প্রজেকশন কি, এই স্ট্যাটিস্টিক্স দেখে যে কত সালে পরীক্ষা হয়েছিল, কত বছর অন্তর, আমরা যদি এখন থেকে প্রিপারেশন নিই, আমাদের সাকসেস রেট কিন্তু অনেকটা বেড়ে যাবে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবে, কিভাবে কন্ডাক্ট করে পরীক্ষা তোমরা পুরোটা ভিডিওতে পাবে। আচ্ছা, অনেকেই আমাকে প্রশ্ন করে, বা আমি তো ক্যালকাটা হাইকোর্টে সার্ভিস করি, তো অনেকেই প্রশ্ন করে যে ক্যালকাটা হাইকোর্টে চাকরি করি মানে আমি অ্যাডভোকেট। দেখো, এই কনসেপ্টটা ভুল। ক্যালকাটা হাইকোর্টে যারা অ্যাডভোকেট তাদেরকে লার্নেড অ্যাডভোকেটস বলা হয়। অ্যাডভোকেটস, লার্নেড অ্যাডভোকেটস, তাদের LLB ডিগ্রি আছে, বা লয়ের ডিগ্রি আছে, বা হায়ার ডিগ্রি আছে, LLM ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি, এটা ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েশন। তো অ্যাডভোকেটসটা কিন্তু সেলফ এমপ্লয়েড, অর্থাৎ দে আর নট recruited staff of High Court। অর্থাৎ অ্যাডভোকেটরা কিন্তু হাইকোর্টের রিক্রুটেড স্টাফ না। অর্থাৎ এই প্রশ্নটা কেন বললাম, এটা অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই ভাবে যে দোজ হু আর অ্যাডভোকেটস দে উইল গেট জব ইন হাইকোর্ট, কিন্তু না, হাইকোর্টে চাকরি পেতে গেলে LLB ডিগ্রি বা লয়ের কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন দরকার হয় না। আচ্ছা, এইবারে ক্যালকাটা হাইকোর্টে যে স্টাফ রিক্রুটমেন্ট হয়, গ্রুপ C ক্যাডারে, গ্রুপ D ক্যাডারেও হয়, আমার পরের ভিডিওতে থাকবে। তো স্টাফ রিক্রুটমেন্ট এটা দুটো ভাগে হয়, একটা টেকনিক্যাল ক্যাডার আর একটা নন টেকনিক্যাল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডার অ্যান্ড নন টেকনিক্যাল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডার বলতে আমরা কি বুঝি? যে চাকরিতে টেকনিক্যালিটিস দরকার হয় বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন দরকার হয়। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, চার্টে লেখা আছে যে টেকনিক্যাল ক্যাডারে দুটো ভাগ আছে, PA আর টাইপিস্ট। PA কাদেরকে বলে? PA হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, খুব লুক্রেটিভ চাকরি। আমি পরে ভিডিওতে বলবো, প্রচুর জিনিস, আননোন জিনিস আছে, একটা ভিডিওতে করতে গেলে প্রচুর লম্বা হবে, প্রচুর সময় যাবে। তো যারা PA তাদেরকে একটা কোয়ালিফিকেশন তাদের দরকার হয়, স্টেনোগ্রাফি। আমার একটা এক্সক্লুসিভ ভিডিও থাকবে স্টেনোগ্রাফি শিখে কিভাবে PA চাকরি করে প্রচুর হাই স্যালারি পাওয়া যায়। আর একটা টেকনিক্যাল ক্যাডারে আছে টাইপিস্ট। জানা যায় টাইপিং নলেজ দরকার। এই দুটো ভাগেই একটা কিন্তু স্ক্রিনিং টেস্ট হয়। স্ক্রিনিং মানে একটা প্রিলিমিনারি পরীক্ষা হয়, পরীক্ষার পরে তারপরে স্কিল টেস্ট হয়। প্রথমে প্রিলিমস হয়, একটা প্রিলিমস হয়, তারপরে স্কিল টেস্ট হয়, নাম্বার 3 ভাইবা হয়। এই 3টে ধাপে হয়। তো আজকে আমাদের বিষয়বস্তু এই টেকনিক্যাল ক্যাডার নিয়ে না, টেকনিক্যাল ক্যাডারের স্পেশালি PA এর ব্যাপারে আমার আলাদা ভিডিও থাকবে। আজকে বলবো নন টেকনিক্যাল ক্যাডারে চাকরি পেতে গেলে। নন টেকনিক্যাল ক্যাডারে আরও আছে, ড্রাইভার আছে, কুক আছে, ওইসব ব্যাপারে বলবো না আমি। আজকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আগে এই পদটাকে বলা হতো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্টের টোটাল আমি প্রসেসটা স্টেপ বাই স্টেপ বলবো। পুরো ভিডিওটা তোমরা দেখবে, কিন্তু দেখলে তোমরাই বেনিফিটেড হবে। ফলো করো। একদম মূল জায়গায় চলে এসেছি। এতক্ষণ যেটা বলেছি সেটাও দরকারি, এটা আরও দরকারি, যেহেতু আমরা জানি যে খুব শীঘ্রই নোটিফিকেশান বেরোবে, চাকরির বিজ্ঞপ্তি, ভ্যাকান্সি আছে। তো কোয়ালিফিকেশান
কি দরকার হয় এলডিএ রিক্রুটমেন্টে? আমি প্রথমে বলেছিলাম, তোমরা শুনে থাকবে, যে এলএলবি ডিগ্রি কিন্তু দরকার হয় না। তাহলে কি কোয়ালিফিকেশন? 10+2 ফ্রম এনি রেকগনাইজড বোর্ড, ভারতবর্ষের কোনো রেকগনাইজড বোর্ড থেকে 10+2 অর ইকুইভ্যালেন্ট, সমতুল্য, ইকুইভ্যালেন্ট তোমার যোগ্যতা দরকার। আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে তোমাকে যে রাজ্য থেকে তুমি অ্যাপ্লাই করছো, অর্থাৎ কলকাতা হাইকোর্ট তো পশ্চিমবাংলায়, অর্থাৎ এই স্টেটের ভার্নাকুলার অর্থাৎ বাংলাটা তোমাকে জানতে হবে। এই হচ্ছে বেসিক কোয়ালিফিকেশান। এবারে এই চাকরি করবো কেন? পে স্কেল। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে অনেক চাকরি আছে এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ক্যাডারে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যারা এলডি, তাদের থেকে কিন্তু ক্যালকাটা হাইকোর্টের যারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তাদের পে স্কেল অনেকটাই বেশি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে একটি ছেলে যদি ক্লারিক্যাল ক্যাডারে অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেয়, তার মাইনে মোটামুটি যদি 26,000 হয়, কলকাতা হাইকোর্টে যদি কেউ জয়েন করে, তার মাইনে হবে মিনিমাম 30,000, 30,000। অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের যারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ঢোকে, যারা সার্ভিসে জয়েন করে, তাদের পে স্কেল ইজ হায়ার দ্যান দ্য পে স্কেল অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিকজ ক্যালকাটা হাইকোর্টের আলাদা পে কমিশন আছে। বিকজ ক্যালকাটা হাইকোর্ট ইজ অ্যান অটোনমাস বডি, স্বয়ংশাসিত বডি, এবং পে কমিশন আলাদা হয়। নেক্সট, এই যে এলডিএ রিক্রুটমেন্ট, এই এলডিএ রিক্রুটমেন্ট প্রসেসটা আমি এবারে বলবো, প্রসেস অফ রিক্রুটমেন্ট। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আমার আপডেট থাকবে, তোমরাও ফলো করবে। আমি ওয়েবসাইটের নাম লিখে দিয়েছি, www.calcatahighcourt.gov.in। তো প্রসেসটা কি? তোমাকে ওই কোয়ালিফিকেশন থাকতে হবে। এজ লিমিট হচ্ছে 18 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব, 18 বছর এজ লিমিট, এটা হতে হবে। এবারে প্রসেস হচ্ছে, প্রথমে একটা স্ক্রিনিং টেস্ট হয়। স্ক্রিনিং টেস্ট 100 মার্কসের হয়, 100 মার্কস। এটাকে অনেকে বলে প্রিলিমিনারি এক্সাম বলে, প্রিলিমস বলে। এখানে 4টে ভাগ থাকে, এ বি সি ডি। কি কি থাকে? এখানে অ্যারিথমেটিক থাকে, জিকে আর কম্পিউটারের ওপর থেকে কোশ্চেন আসে, ইংলিশ থেকে কোশ্চেন আসে, আর সর্বশেষ জিআই, তোমরা জানো, জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোশ্চেন আসে। এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা সফল হবে, দেখো ধরো ভ্যাকান্সি আছে 200টা, অ্যাপ্লিকেশন করেছে 2 লাখ, তো 2 লাখের খাতা দেখা খুব মুশকিল। তো সেই জন্য একটা স্ক্রিনিং করে নিল, স্ক্রিনিং করে 2 লাখ থেকে ধরো 50,000 নিল, ঠিক আছে? তো 50,000 নেবার পরে ওই 50,000 ক্যান্ডিডেটকে ফার্স্ট অফ অল একটা রিটেন এক্সামিনেশন দিতে হয়। লিখিত পরীক্ষা। এটা 300 নম্বরের হয়, 300 মার্কস। আর একটা হয় ভাইবা। যারা রিটেন এক্সামিনেশনে সফল হয় তাদেরকে ভাইভায় বসতে হয়, এইটা হয় 100 নম্বরের। এই টোটাল 300 প্লাস 100 মানে 400 নাম্বার, 300 রিটেন, ভাইভা 100। এই টোটাল এই 400 নাম্বারের উপরে র্যাঙ্ক হয়। র্যাঙ্ক হয়ে তারপরে যত ভ্যাকান্সি হয় অ্যাকর্ডিং টু মেরিট, সেইভাবে রিক্রুটমেন্ট হয়। একটা কথা বলি, এই যে রিটেন এক্সামিনেশন 300 নাম্বার, এখানে 3টে পেপার থাকে, 3 পেপার্স। একটা থাকে জিকে বা জেনারেল স্টাডিজ, আর একটা থাকে হচ্ছে ম্যাথস, আর লাস্ট থাকে হচ্ছে ইংলিশ। জিকে বা জেনারেল স্টাডিজের ব্যাপারে আমার প্রথম ভিডিওতে বলেছি যে কি কি ব্যাপারে পড়তে হয়। জিকে তো আলাদা করে একটা বই পড়লাম ওরকম করে হয় না, তোমাকে মিসলেনিয়াস টপিকের উপরে, কারেন্ট অ্যাফেয়ারের উপরে পড়তে হবে। জিকের ব্যাপারে আপডেট থাকতে হবে। ওভারনাইট কিন্তু কিচ্ছু হয় না, বারবার বলছি, এটা একটা কনসিস্টেন্ট এফোর্ট, উইথ ডেডিকেশন তোমাকে পড়তে হবে। নাম্বার 2, ম্যাথসের ব্যাপারে আসবো, ভিডিও আপলোড থাকবে। ইংলিশের 2টো ভাগ থাকে, একটা হচ্ছে প্রেসি রাইটিং আর একটা হচ্ছে এসে।
এটা প্রত্যেকটা পেপারে কিন্তু 100, প্রত্যেকটা পেপার 100। এখানে প্রেসি 50, এসে 50। প্রেসি এসে ব্যাপারটা জানো নিশ্চয়ই। প্রেসি হচ্ছে 1/3 অফ দ্য অরিজিনাল কন্টেন্ট তোমাকে লিখতে হবে। ধরো তুমি পেপারে একটা টপিক পড়লে, সেই টপিকের 1/3 তোমাকে লিখতে হবে, অর্থাৎ 300টা ওয়ার্ড আছে, সেখান থেকে 100টা ওয়ার্ডে পুরোটা তোমাকে বুঝিয়ে দিতে হবে, যাতে ওই মূল বিষয়টা পড়ে আর প্রেসিটা পড়ে একই ধারণা পাঠকের হয়। এসে তোমাকে যে কোনো টপিকের উপরে লিখতে দেবে, ঠিক আছে। ধরো দিতে পারে যে দ্য মেমোরেবল ডে অফ ইউর লাইফ, তোমাকে 50 নম্বরে লিখতে হবে। ম্যাথসের কি কি আসে দেখো, আমার চার্ট ফলো করো। ম্যাথসের কি কি আসে? ম্যাথসের জেনারেলি অ্যারিথমেটিক আসে। অ্যারিথমেটিকই ক্লাস 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক লেভেলের ম্যাথস। এটা তোমাকে খুব স্কোরিং, এটা ম্যাথস। ম্যাথস যদি ভালোভাবে করতে পারো, তোমার কিন্তু একদম তোমার শিওর যে তুমি চান্স পাবে। আমার ভিডিও থাকবে ম্যাথসের ব্যাপারে। এবার ম্যাথসের অ্যারিথমেটিকে কি কি আসে একটু দেখো, চার্টটা ফলো করো। দেখো ওখানে মেইনলি অ্যারিথমেটিকে থাকে হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লস, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, মোটামুটি এইগুলো। সিম্পলিফিকেশন দিতে পারে, কিছু মেনজুরেশন দিতে পারে, এই ব্যাপারগুলো থাকে। এগুলো কিন্তু দেখো খুব যে কঠিন অঙ্ক দেবে তা নয়, তোমাকে সময়ের মধ্যে করতে হবে। 100 নম্বরের পরীক্ষা, এরকম হতে পারে যে তোমাকে 20টা অঙ্ক দেবে 5 নাম্বার করে। 100তে 100ই পাওয়া যায়, 100তে 100ই পাওয়া যায়। ইংলিশে 100তে 100 কেউ আশা করে না। জিকে জিএস তুমি যতটা কনসিস্টেন্টলি পড়বে, ততটা তোমার নলেজ ব্যাংক তোমার বেশি হবে। টোটাল তোমাকে 300তে বলি যে প্রত্যেকটা পেপারে 40% পেতে হবে। কোয়ালিফাইং মার্কস 40%, আর ওভারঅল মার্কস হচ্ছে এগ্রিগেট হচ্ছে 50%। এইটা কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করে দিই লাস্ট। 40% হচ্ছে প্রতিটা পেপারে পেতে হবে। ধরো তুমি ম্যাথসে পেয়েছো 100, জিকেতে পেয়েছো 100, তাহলে 100 100 200। ইংরেজিতে পেয়েছো 20, তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। কেন? তার কারণ 40 তুমি অ্যাচিভ করলে না। এটা হচ্ছে মিনিমাম ইন ইচ সাবজেক্ট, মিনিমাম ইন ইচ সাবজেক্ট। অর্থাৎ তুমি ম্যাথসে 100 পেয়েছো, জিকেতে 100 পেয়েছো, তাহলে কিন্তু এগ্রিগেট কিন্তু 50%-এর বেশি, মানে 3টে পেপারে 150। তুমি 200 পেয়ে গেছো, কিন্তু ইংরেজিতে 20 পেয়েছো, তাহলে তোমার খাতা কিন্তু বাদ দিয়ে দেবে। কেন? তুমি ইংরেজিতে 40% পেতে পারো। আবার তুমি যদি টোটাল ওভারঅল 40% পাও, ধরো জিকেতে পেয়েছো 45, এটাতে 45, এটাতে 45, টোটাল তাহলে কত হলো তোমার? টোটাল হলো হচ্ছে তোমার 135, 135, মানে 150 হলো না, তাহলে তুমি কিন্তু চান্স পাবে। অর্থাৎ ওভারঅল এগ্রিগেট 50 আর প্রত্যেকটা পেপারে 40%। আশা করি তোমাদের ইনফরমেশনটা ভালো লেগেছে। দিস ইজ দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট অফ এলডি রিক্রুটমেন্ট অফ ক্যালকাটা হাইকোর্ট। আমি তোমাদের আজকে এই টপিকটা বেছে নিয়েছি একটাই কারণে, আমি তোমাদের বিগত বছর কবে কবে পরীক্ষা হয়েছে এবং বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে, সেই জন্যই আমি এটা নিয়ে আজকে টপিকটা বেছে নিলাম। তোমরা টোটাল ইনফরমেশনটা তোমরা মাথায় রেখে তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে। আজকের ইনফরমেশনটা যেটা বললাম সেটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, আর যারা আমার এই চ্যানেল নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল বাটন ক্লিক করবে, যাতে পরবর্তী আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়।